প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকেই দেখছেন দৈনিক আড্ডাবাজি 35, সকলকেই হার্দিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকের দৈনিক আড্ডাবাজিতে আমার সাথে আড্ডা দিতে এসেছে আমার খুবই প্রিয় একজন মানুষ, ভালোবাসার মানুষ, অরুণা বিলে, একজন সাহিত্যপ্রেমী, ফিল্ম প্রেমী আহ মানুষ। অরুণা বিলে, তার সাথে সাহিত্য নিয়ে, ফিল্ম নিয়ে বিভিন্ন আলাপচারিতায় যাব। তো আমার দৈনিক আড্ডাবাজির আয়োজনের যিনি অতিথি থাকেন, তার ছোট্ট একটা পরিচিতির মাধ্যমে বা পরিচয় পর্বের পরে, পাঠ করবার পরেই তার সাথে আলাপচারিতায় চলে যাই। তো চলে যাচ্ছি তার পরিচিতি পর্বে। অরুণাভ দাস একজন গবেষক ও স্বাধীন প্রামাণ্যচিত্র নির্মাতা। অরুণাভ বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনায় ইংরেজি সাহিত্যে পিএইচডি করছেন। তার গবেষণার কেন্দ্রে আছে গ্লোবাল সাউথের সাহিত্য ও চলচ্চিত্র, উত্তর ঔপনিবেশিক তত্ত্ব, অভিবাসন, স্মৃতি ও প্রতিরোধ। এর আগে তিনি ভারতের নালন্দা ইউনিভার্সিটি থেকে বিশ্ব সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। গবেষণার পাশাপাশি অরুণাভ প্রামাণ্যচিত্র নির্মাতা হিসেবে ইতিহাস, স্মৃতি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন নিয়ে কাজ করছেন। এছাড়া সাহিত্যের বিভিন্ন অঙ্গন, প্রবন্ধ, কবিতা এবং মৌলিক যে সৃষ্টি, তা নিয়েও তিনি কাজ করছেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনারা যারা যুক্ত হয়েছেন বা হচ্ছেন বা হবেন, সকলের প্রতি আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা রইল দৈনিক আড্ডাবাজির পক্ষ থেকে। আর আপনারা যেহেতু অধীর আগ্রহে বসে আছেন আজকের অতিথি অরুণাভ বিলের কথা শুনবার জন্য, চলে যাচ্ছি তার কাছে। অরুণাভ বিলে, কেমন আছো তুমি? এবং শ্রোতা দর্শকদের সাথে তোমার কুশল বিনিময় করো। ধন্যবাদ তানজির ভাই। অনেকদিন পর আপনার সাথে আবার আর প্রোগ্রামে আসা, আবার কথা বলা। তো সেই দিক থেকে আহ, ভালোই লাগছে। আমি ভালোই আছি। আবার পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আপনার সাথে তো আমার অনেক অনেক স্মৃতি। তো সেই সব স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে, অনলাইনে বা অফলাইনে, বা আমাদের যে দৈনিক আড্ডাবাজি বলতে যে বিষয়টা বোঝায়। আমরা তো আসলে একসময় মানে ইন পার্সন অনেক আড্ডা দিয়েছি ঢাকাতে। টিএসসি, হ্যাঁ, হ্যাঁ। সবিরহাট, তারপর শাহবাগ, বা হচ্ছে ধানমন্ডি লেক, বইমেলা, বিভিন্ন বইমেলা। বিশ্ব সাহিত্য কেন্দ্র অনুষ্ঠান, দীপনপুর, অসংখ্য রাইট, জায়গায় আর কি। রাইট। তা এরপর নিয়ে তা নিয়ে আমাদের দীর্ঘ প্রয়াত এপিসোড কবি হবে। ভাস্করের বাসায় আমরা একসাথে অনেকবার গিয়েছি। হ্যাঁ। শ্রদ্ধেয় আশরাফ ভাইয়ের বাসায় আমরা একসাথে অনেকবার গিয়েছি। আমরা অনেক প্রোগ্রাম করেছি একসাথে। তো সবকিছু মিলিয়ে আপনার সাথে আমার অনেক অনেক আড্ডাবাজির স্মৃতি। তো এবং দীর্ঘ কিন্তু পথযাত্রা। দীর্ঘ পথযাত্রা। সো সবকিছু মিলিয়ে আমি খুব নস্টালজিক ফিল করছি। এবং আহ, সেই নস্টালজিয়ার মধ্য দিয়ে যেতে যেতে আমার মনে হচ্ছে যে আমি ভালোই আছি। বাহ, বাহ। এটা ভালো ব্যাপার। আর একটা ধন্যবাদ দিতে চাই এই আধুনিকায়ন টেকনোলজি জামানাকে। কারণ তুমি আছো আমেরিকায়, আমি আছি বাংলাদেশে। তারপরও আমরা সশরীরে সরাসরি আড্ডা দিতে পারছি না, দূরত্বের কারণে। কিন্তু এই ভিজুয়াল মিডিয়ার কারণে বা সোশ্যাল মিডিয়ার কারণে, এই টেকনোলজির কারণে আমাদের মনে হচ্ছে আমরা দুইজন পাশাপাশি বসে আজকে কথা বলবো, আড্ডা দেবো। যেসব অনেক কথা হয়তো একটু আনুষ্ঠানিকতা আছে, কিন্তু মূলত আড্ডা। তো যাই হোক, আড্ডার ভেতর থেকে আজকে অরুণাভকে বা বিলেকে জানবার চেষ্টা করব, তার বিভিন্ন মতামত। এখন তার মতামতের কি অবস্থা? আগে একরকম ছিল, এখন আমি জানবো, সাথে শ্রোতা দর্শক যারা যুক্ত হবেন তারাও জানতে পারবেন। আর শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 35, সকলকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের অতিথি অরুণাভ বিলে। তার কাছে আপনাদের কোনো জানতে চাওয়া থাকলে, কোনো প্রশ্ন থাকলে, কিংবা ভালো লাগা মন্দ লাগা থাকলে মন্তব্যের ঘরে ঘরে লিখে জানাবেন, আমি অতিথির কাছে তুলে ধরবো। তো যাই হোক, চলে যাচ্ছি অতিথির কাছে আবারও। তো বিলে এই যে সাহিত্য বা ফিল্মের প্রতি যে আগ্রহটা বা এই চর্চার আহ ক্রমটা, এটা কখন কিভাবে এর শুরুটা হলো? আমরা শুরুর গল্পটা একটু শুনে আসি। আসলে আহ, এর সুনির্দিষ্ট কোনো শুরুর কথা আমি আহ, নিজেও আসলে ভাবে মনে করতে পারি না। কিন্তু বিষয় যেটা হয় যে ছোটবেলা থেকেই টুকটাক চর্চা বা একটা পরিবেশের মধ্যে আহ, বড় হওয়া থাকে না, যে শোনা বা সাহিত্য প্রথম কানে ঢোকে, বা মানে চোখ দিয়ে দেখা বা পড়া নয়। কারণ বাড়িতে এ, যে জিনিসটা হতো যে আহ, মানে আমার বোনেরা, ওরা আসলে সাহিত্যের ছাত্রী বা হচ্ছে শিল্পী। তো ফলে আমি ছোটবেলা থেকে ওদেরকে দেখেছি যে পারফর্ম করতে, বা সাহিত্য, গান করতে বা কবিতা করতে। তো বা এছাড়াও বাড়িতে দেখা যেত যে তখন তো
যখন আমি অনেক ছোট তখন তো আসলে মানে যদিও রঙিন টেলিভিশনের যুগ, বাট ডিশ বলতে যে জিনিসটা বোঝায় ওই জিনিসটা তখনো মানে ব্যাপকভাবে সুপরিচিত হয়ে পারেনি। আহ, উম, ওই যে বিটিভির জামানা, সো ফলে যে জিনিসটা হয়েছে ওই যে হ্যাঁ, রেডিওতে বা টিভিতে যে নাটক দেখা, তারপর আর বা হচ্ছে পুঁথি পাঠ বা এই জিনিসটাও হতো যে আমাদের বাড়িতে আগে মানে কীর্তন গানের আয়োজন করা হতো এবং সে বিশাল আয়োজন। বা ধরেন পুজোতে আহ যে আয়োজনগুলো করা হতো, সো ওগুলো তো আমাদের সাহিত্যেরই একটা অংশ। সো ফলে ওই হুম, জিনিসগুলোর মধ্যে থেকে দেখে দেখে বড় হওয়া। এরপর আর যখন স্কুলে ভর্তি হলাম বা স্কুলে ভর্তি হওয়ারও কিছু পরে আহ কবিতার ক্লাসে যেতাম। সো মূলত ওখান থেকেই আসলে কবিতার সাথে পরিচয়। তখন হয়তো আমি ক্লাস ওয়ানে বা ওই যে প্লে গ্রুপ নার্সারি বলে না, এরকম কোন একটা অবস্থানে ছিলাম, আমার ঠিক নিজের ওই মুহূর্তে মনে নেই, বাট খুবই ছোট অবস্থাতে। তো ওখান থেকে আলটিমেটলি আচ্ছা, আচ্ছা, কবিতার সাথে হচ্ছে প্রথম যাত্রা করা, মানে আবৃত্তি শিল্পী হিসাবে। আচ্ছা। কিন্তু আবৃত্তি শিল্পী আর হয়ে ওঠা হয়নি, বাট কিন্তু কবিতার সাথে একটা মানে সম্পর্ক, মানে সেটা আহ, সম্পর্ক বা মানে প্রেম তৈরি হয়ে গেছে, ভালো লাগা মন্দ প্রেম লাগা। তৈরি হয়ে গেছে, রাইট। তো এইভাবে আচ্ছা, আস্তে আস্তে যখন আরো বড় হলাম, মানে ক্লাস 9-10-এ উঠলাম বা কলেজে উঠলাম, তখন আসলে এরপর থেকে আস্তে আস্তে কখন যে কিভাবে কবিতা, শিল্প সাহিত্য বা আহ, এই সাহিত্যের সাথে জড়িয়ে গেলাম, এটা আসলে আমি নিজেও ঠিক ওভাবে বুঝে উঠতে পারিনি, যে নিজেও মানে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঘটনাক্রমে। ওটা যে বাট কখন যে শিল্প সাহিত্য মানে তার গহ্বরে বা তার ভালোবাসায় লীন করে ফেললো, এটা আসলে টের পাওয়া গেল না, আর যায়ও না অধিকাংশ ক্ষেত্রে। রাইট। তো যেটা এই সাথে একটু একটু জানতে চাই যে, যেহেতু শৈশব কৈশোরে এভাবে প্রেমটা বা ভালো লাগা মন্দ লাগা বা একটা ঘোর একটা নেশা যে কোনো জিনিস কাজ করে তার প্রতি একটা আগ্রহ তৈরি হলো, তো বিশ্ববিদ্যালয়ে এই সাহিত্যটাকে, ইংরেজি সাহিত্যে তুমি অনার্স করেছো, মাস্টার্স করেছো, এখন পিএইচডি করছো, তো এই সাহিত্যটাকে বিশ্ববিদ্যালয় জীবনে যে চয়েস কি স্বপ্রণোদিত হয়ে করেছিলে, নাকি সাবজেক্টে এটা পেয়েছিলে, এই ব্যাপারটা কিভাবে ঘটলো? আচ্ছা, এখানে একটা আহ কথা আসলে বলে রাখা জরুরি, যে সাহিত্য চর্চা আর পঠন দুটো আসলে দুই জিনিস। সো আগ্রহটা ব্যক্তিগত। সো আর ব্যক্তিগত যখন থাকে, সেটা হয়তো মানে হয়তো আমার আমার ক্ষেত্রে বা আমার মতো যারা তাদের ক্ষেত্রে কিছুটা অগোছালো। আর চর্চা হচ্ছে পদ্ধতিগত বা হচ্ছে জবাবদিহিমূলক। সো যখন যখন হুম। বিশ্ববিদ্যালয় বা বিদ্যায়তনিক জায়গা থেকে আসে, তখন কিন্তু ওই চর্চার জায়গাটা একটা জবাবদিহির জায়গা তৈরি হয়। তো বিশ্ববিদ্যালয়ে এসে বুঝলাম কবিতা ভালো লাগা বা সাহিত্য ভালো লাগা আর সেই ভালো লাগার কারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারা দুটো একদম সম্পূর্ণ আলাদা দক্ষতা। So, ওই দ্বিতীয় কাজটাই হচ্ছে গবেষকের, যে সাহিত্য আমার কেন ভালো লাগে, এই কবিতাটা পড়ে আমি কি বুঝলাম, কবি কি বুঝিয়েছেন, বা এর সাথে সাহিত্যের তত্ত্বের সাথে কি সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোকে একসাথে মিশিয়ে জিনিসটা ব্যাখ্যা করা। সম্পূর্ণ ভিন্ন জিনিস, যার সাথে একজন কবিতা প্রেমীর বা একজন কবির বা একজন পাঠকের কোনো সম্পর্ক নেই। দুটো পুরো ভিন্ন জগতের। একজন এরকম হতে পারে যে একটা কবিতা একটা মানুষের ভালো লাগতে পারে, একটা কবিতা সে মুখস্থ করতে পারে বা সে আবৃত্তি করতে পারে, পারফর্ম করতে পারে, কিন্তু ওই কবিতার মধ্যে যে কি গুরু তত্ত্ব আছে সেটা সে বোঝে না, এবং হুইচ ইজ টোটালি ফাইন। কিন্তু আমার অবস্থানটা দুটোর মধ্যেই। এক, আমার কবিতা বা সাহিত্য ভালো লাগে, আবার সাহিত্যের ছাত্র হিসাবে আমার ওই কবিতাটাকে বা ওই সাহিত্যটাকে ব্যাখ্যাও করতে হয়। বা এই যে তত্ত্বের বিষয়টা আসলে খুব কাঠখোট্টার মতো, মানে তাতে আসলে সাহিত্যের রস অনেক দূরে সরিয়ে নিয়ে যায়, অনেক মানে ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার গুলো এর ভেতরে নিয়ে আসে। কিন্তু আমাকে একই সময় দুটোর সাথেই ডিল করতে হয়। সো তখন মাঝে মধ্যে আমি আসলে কনফিউজড হয়ে পড়ি, যে আমি একটা কবিতার মানে সাহিত্যের যে আস্বাদন, সেই রস আস্বাদনটাকে আমি ঠিকভাবে করতে পারছি, না হচ্ছে সাহিত্যের ছাত্র হিসাবে আমার চোখ ওই ক্রিটিক্যাল বিষয়গুলোকে খুঁজে নিচ্ছে বা খুঁজতে চাচ্ছে। এই জিনিসটা আমি মানে নিজের সাথে নিজের যে বোঝাপড়া বা নিজের সাথে নিজের যে দ্বন্দ্ব, এই জায়গা থেকে অনেকবার হয়েছে যে আমি অনেক সময় কোনো একটা সাহিত্যকে, সেটা হোক কবিতা বা হোক ছোট গল্প উপন্যাস বা এমনকি সিনেমা, আমি লাইক একজন হুম।
সাধারণ দর্শকের মতো বা একজন সাধারণ পাঠকের মতো ওভাবে পড়তে পারি না, কারণ ওই সাহিত্যের ছাত্র হওয়ার কারণে শুরু থেকেই আমার মাথার মধ্যে একটা জিনিস সেট হয়ে গেছে। ফলে যখনই আমি একটা সিনেমা, কবিতা বা উপন্যাস, ছোট গল্প পড়ি বা দেখি, তখনই আমার অবচেতন মনে অটোমেটিক্যালি এই ক্রিটিক্যাল বিষয়গুলো নাড়াচাড়া করা শুরু করে এবং আমি ওই দিকেই আলোকপাত করা শুরু করি। ফলে দেখা যায় যে অনেক সময় অনেক ছোট বা ভালো কোনো কিছু বা থাকে না যে মানে একটা আনন্দ, আমার কাছে মনে হয় যে আমি আনন্দের জায়গাটা মিস করে যাচ্ছি কিনা, আমার কাছে মনে হয়। তো হ্যাঁ, হয়তো কখনো কখনো মানে এত ক্রিটিক্যাল দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে সেই জিনিসটা হয়। আর বাট এই যে আহ, উম, যে পরিবর্তন, সো এই পরিবর্তন হুম একটা মানে মূল্য আছে আমার কাছে মনে হয়। যে প্রাতিষ্ঠানিক পাঠ যেমন একজন ব্যক্তিকে ধারালো করে, আবার কিছুটা হুম নিরাসক্তও করে। আহ এই আচ্ছা ফলে আসলে এই এই বিষয়গুলো নিয়ে আহ মানে একটা প্রাতিষ্ঠানিক যে শর্ত তৈরি হয়, তাতে ক্ষতি আছে, কিন্তু একদিক থেকে আবার লাভও আছে, এটাই আমার কাছে মনে হয়। আচ্ছা আচ্ছা, যাক, এখন সেই আলাপে যাব, ফিল্মের আলাপে যাব। তার আগে যেহেতু বিশ্ব সাহিত্য নিয়ে কাজ করা হয়েছে, একাডেমিক্যালি হোক বা ব্যক্তিগতভাবে হোক, সেই দৃষ্টিকোণ থেকে মানে কি বলে যে বাংলা সাহিত্য বনাম বিশ্ব সাহিত্য, এই ব্যাপারটাকে তুমি কিভাবে বলতে চাও বা দেখো, বা এখন তোমার দৃষ্টিভঙ্গিতে কি মনে হয় বাংলা সাহিত্য বনাম বিশ্ব সাহিত্য? আচ্ছা, এখানে আমি আপনার সাথে একটু যোগ করি যে এই যে বনাম শব্দটাই আমার কাছে একটু সমস্যার মনে হয়। যে মানে ভার্সেস বা আচ্ছা, বনাম, লাইক তাহলে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া হচ্ছে, মানে একটা মানে মুখোমুখি না না, দাঁড়া করিয়ে দেওয়া বনামটা হচ্ছে। এই জন্য, আমি আমি একটু ক্লিয়ার করি, বনামটা এই জন্য যুক্ত করা হয়েছে যাতে আসলে আমাদের সাহিত্য কি আন্তর্জাতিক মানের হচ্ছে, বা নাকি আমরা এক পাশে পড়ে থাকছি, আমরা সেই কাউকে অনুসরণ অনুকরণ করেই এখনো চলছি, সেটা পশ্চিম হোক, চাইনিজ হোক, ইউরোপ হোক, যে কোনো দিক থেকে হোক, যে আমরা অনেক পিছিয়ে আছি বিশেষত সাহিত্যে। এই ব্যাপারটা জানার জন্য যে বিশ্ব সাহিত্যের অবস্থা কি আর বাংলা সাহিত্যের এখন অবস্থা কি, এই ব্যাপারটাই আর কি তোমার দৃষ্টিতে তুমি বলো। ওকে, তো আসলে বিষয়টা হচ্ছে যে মানে এটা অবশ্যই ধরে নেওয়া যায় যে বাংলা সাহিত্য হচ্ছে বিশ্ব সাহিত্যের একটা অংশ, এবং বাংলা সাহিত্য একদিকে, বিশ্ব সাহিত্য আর একদিকে, দুটো আলাদা সত্তা। কিন্তু দুটো আলাদা সত্তা হওয়া সত্ত্বেও বাংলা সাহিত্য আসলে বিশ্ব সাহিত্যেরই একটা অংশ, যেটা বিশ্ব সাহিত্যের ভেতরেই আছে। অভাব হচ্ছে শুধু মানে অনুবাদের, প্রকাশনা অর্থনীতির, এই কারণগুলোর জন্য বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্য থেকে অনেকটাই দূরে বা অনেকটাই অদৃশ্য বা অনেকটাই প্রান্তিক বলে আমাদের কাছে মনে হয়। সো বিশ্ব সাহিত্যের যে ধারণা, বিশ্ব সাহিত্যের ধারণার জন্ম এসেছিল জার্মান কবি গ্যাটের কাছ থেকে। তো উনি 1827 সালের দিকে আহ একারম্যানের সাথে একটা আলোচনায় প্রথম বিশ্ব সাহিত্য বা জার্মান ভাষায় যেটাকে বলে ওয়েল্ট লিটারেচার, এই শব্দটার মানে উদ্ভব ঘটিয়েছিলেন। তো মজার কথা হচ্ছে তিনি এই ধারণায় পৌঁছেছিলেন কিন্তু একটি চীনা উপন্যাস এবং কালিদাসের শকুন্তলা পড়ে। কারণ বিষয়টা কি, আচ্ছা, যে অ্যাজ এ জার্মান, ওনার কাছে কালিদাস, উনি একজন ভারতীয় অন্য প্রান্তের, বা একটা চীনা উপন্যাস সেটাও কিন্তু পৃথিবীর অন্য প্রান্তের, যে মানে প্রাচ্যের একটা উপন্যাস। ফলে ওই ওই যে ধারণা যেটা হচ্ছে আহ গ্যাটে এবং একারম্যান তৈরি করেছিলেন, যে বিশ্ব সাহিত্য, কারণ এই সাহিত্যগুলো তো আলটিমেটলি জার্মানি বা ইউরোপের বাইরের, ফলে ওটা কিন্তু তাদের কাছে একটা বিশ্ব সাহিত্যের অনুষঙ্গ হিসাবে ধরা দিয়েছিল। সো যে কথা কিন্তু পরবর্তীতে বিশ্ব সাহিত্যের যে থিওরাইজেশন হওয়ার পরে ডেভিড ড্যামরোস, উনি ওনার বিশ্ব সাহিত্য কি এই বইতেও এই কথাগুলো উল্লেখ করেছেন। কিন্তু গ্যাটের ধারণায় আসলে একটা লুকানো অসাম্য ছিল। সেই অসাম্যটা কি, তিনি চাইছিলেন সব সাহিত্য এক জায়গায় মিলুক, কিন্তু এই মিলনের যে কেন্দ্রস্থল, মিলনের কেন্দ্রস্থল হবে ইউরোপ। কিন্তু এখন প্রশ্ন আচ্ছা, করা যেতে পারে যে বিশ্ব সাহিত্যের মিলনের কেন্দ্রস্থল কেন ইউরোপ হবে? তো হ্যাঁ অবশ্যই। মার্কস এন্ড এঙ্গেলস, তার যে কমিউনিস্ট ম্যানিফেস্টো, সেখানেও উনি ওই ওনারা দুজন বিশ্ব সাহিত্য বা বিশ্ব বাজার, এই দুটো নিয়ে কথা বলতে গিয়ে ওনারা সেখানে বিশ্ব সাহিত্যের প্রসঙ্গ টেনে এনেছিলেন। তো এই যে বিশ্ব সাহিত্যটা আসলে কিভাবে তৈরি হয়, সেটা আসলে বিশ্ব বাজার কিভাবে তৈরি হয় তার সাথে সম্পর্কিত।
কারণ আহ, জাতীয় যে সাহিত্য বা ন্যাশনাল যে লিটারেচার, তার আসলে যে একদর্শিতা ভাঙছে, সেটা কিন্তু বিশ্ব সাহিত্যই ভাঙছে। অর্থাৎ শুরু থেকে বিশ্ব সাহিত্য হচ্ছে বিশ্ব বাজারে বা বিশ্ব বিপণনের সাথে যুক্ত হয়ে পাশাপাশি হাঁটছে। আমি হুম। বুঝাতে পেরেছি? তো হ্যাঁ, 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 অবশ্যই। এরপর আমি আরেকজন থিওরিস্টের কথা বলি, যার নাম প্যাসকাল ক্যাসানোভা। উনি ওনার ওয়ার্ল্ড রিপাবলিক অফ লেটার্স এই বইতে বিশ্ব সাহিত্য নিয়ে আরেকটু বিশদ আলোচনা করতে গিয়ে বলেছেন যে বিশ্ব সাহিত্যের একটা কেন্দ্র কাঠামো আছে। তো এই কেন্দ্র কাঠামোটা হচ্ছে প্যারিস, লন্ডন, নিউ ইয়র্কের মতো জায়গাগুলো, বা ধরেন কি বলবো যে পেঙ্গুইন, রুটলেস, ভিনটেজ, এই যে বড় বড় প্রকাশনা সংস্থা, বা এছাড়াও যে বড় বড় প্রকাশনা সংস্থা আছে, এরা আসলে হচ্ছে বিশ্ব সাহিত্যের কেন্দ্র। বা হচ্ছে এই যে পুরস্কার কমিটিগুলো, এই যে এত এত পুরস্কার, বিশ্বজুড়ে সাহিত্য পুরস্কার, এগুলোও কিন্তু বিশ্ব হুম, সাহিত্যের কেন্দ্র, এবং বিশ্ব সাহিত্যকে এককেন্দ্রীকরণ বা হচ্ছে ইউরোপীয়করণ বা ইউরোসেন্ট্রিজমের প্রধান বাহক। ফলে যে জিনিসটা হুম, হচ্ছে যে প্রান্তের লেখককে কেন্দ্রের স্বীকৃতির জন্য অপেক্ষা করতে হচ্ছে, বা প্রান্ত কারা, আমরা যদি হচ্ছে বিশ্বকে একটা গ্রাম হিসাবে ধরি, গ্লোবাল ভিলেজ, তাহলে যদি ইউরোপ বা আমেরিকা যদি কেন্দ্র হয়, তাহলে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া বা জাপান বা ইন্দোনেশিয়া, আমরা কিন্তু প্রান্তিক অঞ্চলের সাহিত্য চর্চাকারী বা সাহিত্য লেখক। সেই তুলনায় হুম, আমাদের আমাদের তুলনায় ভারত বা চীন, এরা কিন্তু মানে আরেকটু এলিট, বা এদের একটা বিশ্বব্যাপী পরিচিতি আছে। কিন্তু বা আমি হুম, দেশের কথা নাই গিয়ে আমি আরো ভাষার কথায় গেলাম, যে বাংলা এজ এ ভাষা, বাংলা বিশ্বের চতুর্থ বা পঞ্চম বৃহত্তম ভাষা, কিন্তু বৃহত্তম ভাষা, হ্যাঁ। বৃহত্তম ভাষা, কিন্তু বাংলাও বিশ্ব সাহিত্যের বাজারে একটা প্রান্তিক ভাষা। এবং সেই দায় আসলে বাংলা সাহিত্যের কবি, লেখক এবং পাঠকদেরই। এ দায় যতখানি না কেন্দ্রের বা ইউরোপের, তার থেকেও বড় দায় আমাদের নিজেদের লেখকদের বা কবিদের। কারণ কারণে আর না যাই, আমি ওদিকে আর না যাই। তো হুম, ফলে যে জিনিসটা হয়েছে, যে ফ্রাঙ্কো মোরত্তি ওই আহ ক্যাসানোভার কথা আসলে অন্যভাবে বলেছেন। তার যুক্তি হচ্ছে বিশ্ব সাহিত্য এক অসম ব্যবস্থা। তিনি বলেন যে পেরিফেরির উপন্যাস তৈরি হয় সাধারণত ইউরোপীয় রূপ, স্থানীয় উপাদান আর স্থানীয় বর্ণনা ভঙ্গির আপোষে। আর বাংলা উপন্যাসের ক্ষেত্রে এই সূত্র মেনে চলেছে ইউরোপীয় নভেল ফর্ম, বাঙালির সমাজ জীবন আর কথকতার ভঙ্গি। তো যদি হচ্ছে আপনি বিংশ শতাব্দী থেকে এখন পর্যন্ত বাংলা নভেলের যে ফর্ম, এইদিকে যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে নভেলের যে আইডিয়াটা, এটা কিন্তু ইউরোপ থেকে এসেছিল। বাংলায় কিন্তু আগে নভেলের কোনো আইডিয়া ছিল না, বা উপন্যাসের কোনো আইডিয়া ছিল না। হ্যাঁ, 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 ফলে হ্যাঁ, ওই হ্যাঁ, ইউরোপীয় ছাঁচের মধ্যেই আমরা বাঙালির সমাজ জীবন, বাঙালির মানব জীবন, বাঙালির কথকতার ভঙ্গি বা জীবন দর্শন ঢুকিয়ে দিলাম। ফলে নভেল হচ্ছে বাংলায় একটা ফর্ম নিল। আচ্ছা, নিল, কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি হচ্ছে আমরা সেই ইউরোপীয় অবকাঠামো ভেঙে নিজেদের স্বকীয়তায় দেখাতে পারলাম? সেটা একটা প্রশ্ন থেকে যায়। যদি নাও পারি, অবশ্যই। আহ যদি নাও পারি, আমরা যদি নিজেরা কোনো নতুন ফর্ম আবিষ্কার করতে নাও পারি, তো ওই ফর্মের মধ্যে আসলে আমরা নিজেদেরকে কতখানি বিশ্বের কাছে নিয়ে যেতে পেরেছি, সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যেমন এখন হয়তো দেখবেন যে অনেক লেখক ইংরেজিতে লিখছেন, এবং তারা বিশ্বব্যাপী পরিচিতি পাচ্ছেন, বা তাদেরকে অনেকে চিনছে, তাদের একটা গ্লোবাল রিডার তৈরি হচ্ছে। কিন্তু আমার বাংলা সাহিত্য তো অনেক পুরনো, বা আমার বাংলা সাহিত্যে এরকম অনেক লেখক আছেন যে যারা বিশ্ব সাহিত্যের দরবারে বা বিশ্ব পাঠকের দোরগোড়ায় পৌঁছানোর দাবি রাখেন। যেন আমি নাম হুম, ধরে যদি বলি, সে নাম ধরে বললে এভাবেই বলা যায় যে ফর এক্সাম্পল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বা জীবনানন্দ দাশ, বা হচ্ছে হুম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এদের প্রত্যেকের লেখাই বিশ্বমানের, বা এদের হ্যাঁ, প্রত্যেকের মানিক লেখাই বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়, রাইট? সো হুম, এদের এদের লেখাগুলো তো, মানে আমি সাহিত্যের ছাত্র হিসাবে যত উপন্যাস পড়েছি, বা যত কবিতা পড়েছি, বা যতটুকুই পড়েছি না কেন, আবার সেই সাথে হিসাবে বাংলা সাহিত্য
সাহিত্যের পাঠও আমার যতটুকু আছে, তো আমার কোনো জায়গা থেকে এই বাংলা সাহিত্যের, বিশেষ করে বিংশ শতাব্দীর মাঝামাঝিতে যে বাংলাদেশি কবি এবং সাহিত্যিকরা লিখেছেন, এদেরকে আমার কোনোভাবেই ছোট মনে হয় না। অনেকাংশে মনে হয় যে মানে সঠিক অনুবাদ এবং অবকাঠামোর অভাবে এই লেখকরা আসলে বিশ্ব সাহিত্য থেকে দূরে থেকে গেছেন। ফলে ওই যে আচ্ছা আচ্ছা সাহিত্যের যে মানে চূড়ান্ত সাফল্য, নোবেল বা হচ্ছে হুম অন্যান্য পুরস্কার, এগুলো তাদের আর ছুঁয়ে দেখা হয়নি। তো না এর বিরুদ্ধে পুরস্কারের চেয়ে আর একটা যেটা ব্যাপার যে এই লেখাগুলো হচ্ছে এবং মানুষের কাছে পৌঁছানো, কারণ একজন শিল্পী কবি সাহিত্যিকের জীবনে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে মানুষের ভালোবাসা, তার পাঠক, তার দর্শক, তার শ্রোতা। ঠিক আছে, পুরস্কার সেটা ওটা আপেক্ষিক, বা ওটা ধরলাম ভালো মন্দ, সেটা নিয়ে আর বিচারে গেলাম না, সেটা বিভিন্ন ভাবেই হতে পারে। তো এখন সেটা যেহেতু বা তোমার সাথে আলাপ করে যেটা বোঝা আমি গেল, আরেকটু বা বলবো এই আমরা বা প্রসঙ্গে, শ্রোতাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ বলো বলো প্রশ্ন বলো যাওয়ার আগে আমি বলো আরেকটু শেষ করো। বলবো, মানে আমার হুম আলোচনাটা মানে আরেকটু সংক্ষিপ্ত আকারে বাকি আছে। তো বিষয়টা হচ্ছে যে আচ্ছা 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন, যেটা হচ্ছে আসলে বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে তুলে ধরলো। কিন্তু হুম ঘটনাটা আসলে এত সহজ বলে আমার কাছে মনে হয় না, কারণ আমার 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 বিশ্লেষণে ঘটনাটা আরেকটু ভিন্ন রকম, বা এখানে আচ্ছা একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। So, বিষয়টা হচ্ছে এটা যে গীতাঞ্জলির যে রবীন্দ্রনাথ আর বাংলার যে রবীন্দ্রনাথ, আমার কাছে মনে হয় যে এই দুই রবীন্দ্রনাথ আসলে ভিন্ন। যেমন সমালোচকরা বলে থাকেন যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি সংস্করণে কোনো ছন্দ নেই, আছে গদ্য কবিতার ভঙ্গি। অথচ গীতাঞ্জলি যখন আমরা বাংলায় শুনি বা গান যখন শুনি বা কবিতা যখন পড়ে, সেটা কিন্তু মানে ছন্দের এক মহাসম্ভার, তাই না? হ্যাঁ, মহাসম্ভব। রাইট। সো ফলে ইয়েস যখন গীতাঞ্জলির ভূমিকাটা লিখলেন, ওই ভূমিকাটা আমি পড়েছি। তাতে তিনি রবীন্দ্রনাথকে উপস্থাপন করলেন প্রাচ্যের এক রহস্যময় সন্ন্যাসীর মতো। কিন্তু রবীন্দ্রনাথ আসলে প্রাচ্যের রহস্যময় সন্ন্যাসী? বাংলা সাহিত্যে তো রবীন্দ্রনাথ একজন সর্বাধুনিক ব্যক্তিত্ব, তীক্ষ্ণ, ব্যঙ্গপ্রবণ এবং হ্যাঁ রাজনৈতিক। তাহলে হুম ইংরেজির রবীন্দ্রনাথ আর বাংলার রবীন্দ্রনাথের মধ্যে কিন্তু একটা সাগর সমান পার্থক্য সৃষ্টি হয়ে গেল। ফলে যে হ্যাঁ জিনিসটা হলো যে ইউরোপিয়ানরা বা পশ্চিমারা রবীন্দ্রনাথকে শুরুর দিকে আহ, খুব ভালোভাবে নিলেও খুব কি বলবো যে তার যে জনপ্রিয়তাটা যে হলো, কিন্তু আমার কাছে মনে হলো যে ওই জনপ্রিয়তা হয়তো তার বেশি দিন টিকলো না, কারণ এর পর ইউরোপের যে বিভিন্ন সাহিত্য আন্দোলন জন্ম নিল, কিন্তু রবীন্দ্রনাথের অনুবাদে বা ইয়েটস এর মুখবন্ধে সেই রবীন্দ্রনাথ কিন্তু আর ওই সাহিত্য আন্দোলনগুলোর দিকে আগাতে পারলেন না, তিনি কিন্তু সেই প্রাচ্যের রহস্যময় সন্ন্যাসী হিসেবেই রয়ে গেলেন। সো ফলে যে জিনিসটা হলো যে কিন্তু ওই সময় ওই আন্দোলনগুলোর সাথে, সাহিত্য আন্দোলনগুলোর সাথে ভিত্তি করে বা ওই মানের বা ওই ধারার লেখা যারা লিখলেন, ওই লেখকরা কিন্তু আর ইংরেজিতে অনুবাদ হলো না। রবীন্দ্রনাথ নিজের তাগিদে ইংরেজিতে অনুবাদ করেছিলেন, সেটা ভিন্ন বিষয়। হুম কিন্তু বা কল্লোল যুগের কবিরা বা অন্য অন্য যারা আছেন, মানিক, তারাশঙ্কর, শরৎচন্দ্র, এরা তো নিজেদের অনুবাদ করলেন না। বিভূতিভূষণ, বিভূতিভূষণ হ্যাঁ, কিন্তু বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ। এদেরকে অনুবাদ করার দায়িত্বও কিন্তু বাংলা সাহিত্য নিল না, বা বাংলা সাহিত্যের কোনো কবি লেখক বা অনুবাদক স্বপ্রণোদিত হয়ে নিল না। ফলে হুম বাংলা বিশ্বের একটা প্রান্তিক ভাষা হিসেবেই এক প্রান্তে রয়ে গেল। সো আচ্ছা, এখন এটা গ্লোবালাইজেশন আর হলো না, মানে বিশ্ব সাহিত্যের সাথে একাত্মতা ঘোষণা করতে পারলো না। পারলো না এই কথা আমি বলবো না, বাট যে ভালো লেখাগুলো বা ভালো কবিগুলো, যে কবিরা বা সাহিত্যিকরা বা লেখকরা আহ বাংলা ভাষাকে একটা পূর্ণতা দিয়ে গেছে তাদের লেখার মধ্য দিয়ে, ওই বিংশ শতাব্দীর উপনিবেশিক এবং উত্তর উপনিবেশিক সমাজ সভ্যতাকে যারা হচ্ছে তাদের লেখার মধ্যে তুলে ধরেছেন, ওই সময়টা বিশ্ব পাঠকদের অগোচরেই থেকে যাচ্ছে এখনো, এটা আমি বলবো। তো আচ্ছা এখন আচ্ছা এখানে একটা জিনিস বলা যেতে পারে যে দেখেন যে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস বা শরৎচন্দ্রের উপন্যাস, তারাশঙ্কর বা বিভূতিভূষণ, এদের অনুবাদ নেই। কিন্তু আধুনিক যুগে এসে আমরা ঝুম্পা লাহিড়ী বা মনিকা আলী কিন্তু বিশ্ব পাঠ্যক্রমে আছেন, তাদের বই কিন্তু মানে পশ্চিমের একাডেমিয়া গুলোতে পড়ানো হচ্ছে, কারণ তারা ইংরেজিতে লেখেন।
এই যে লেখা নিয়ে যে বাঙালির অভিজ্ঞতা, সো এটা আসলে বাংলা সাহিত্যের অংশ। সো এই 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 ব্যবধানটাই আমাদের কমানো উচিত, এবং এই ব্যবধানটা কমানোর জন্যই বাংলা সাহিত্যের, এখন আমরা বাংলা সাহিত্যের ওই ওই যুগের যারা লেখক তাদেরকে এখন আমরা নির্দ্বিধায় ক্লাসিক লেখক বলতে পারি। তো এই যে ক্লাসিক গুলো, এই ক্লাসিক গুলোর অনুবাদ হওয়া এবং সেগুলো হচ্ছে মানে ভালো প্রকাশনা সংস্থার মধ্য দিয়ে বিশ্ব পাঠকের কাছে পৌঁছালে তখন জিনিসটা আরো বেশ ভালো হবে, বা বাংলা সাহিত্যের প্রসার আরো অনেক বেশি হবে বলে আমার ধারণা। কিন্তু সেই দায়িত্বটা কাউকে নিতে হবে বা কোনো প্রতিষ্ঠানে নিতে হবে। আসলে কোনো ব্যক্তি এককভাবে এরকম দায়িত্ব নিতে হয়তো পারবেন না, হয়তো ব্যক্তি হয়তো একটা দুটো দায়িত্ব নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের এভাবে মানে বাংলা সাহিত্যকে বিশ্ব এগিয়ে আসতে সাহিত্য হবে, সেটা বা সরকারি প্রতিষ্ঠান হোক কিংবা বেসরকারি প্রতিষ্ঠান হোক। প্রতিষ্ঠানের মাধ্যমে এটা হলে তার ব্যাপ্তি বাড়বে। তো যাই হোক, আমাদের আরো অনেক অনেক আলোচনা আছে, সবগুলো শেষ করতে পারবো কিনা জানি না, কারণ তুমি প্রথমেই বলেছো টপিক তো অনেক, কোনটা রেখে কোনটার কথা বলি। তো যাই হোক, আর এর সাথে আরো একটু ব্যাপার আমরা ঘুরে আসি, যে তুমি যেটা বললে যে প্রান্তিক বা ফোক সাহিত্য নিয়ে, যে সর্বোপরি ফোক সাহিত্য আর পোস্ট মডার্নিজম, এই দুইটার ভেতরের ব্যবধান আছে কিনা বা মিল কোথায়, বা এই ব্যাপার দুটোকে তুমি কিভাবে আর কি দেখো? ফোক মানে এই দুটো আসলে ফোক বা হচ্ছে মডার্নিজম বা হচ্ছে পোস্ট মডার্নিজম, এই যে বিষয়টা, এই বিষয়টা আসলে একটু বিপরীত। মানে বিপরীত এই কারণে বিপরীত, আবার একই সাথে এদের মধ্যে কিছু মানে মিলের জায়গাও রয়েছে। সো আচ্ছা, ধরেন ফোক বিষয়টা হচ্ছে একটু প্রাচীন, একটু সরল, লাইক, আর মডার্নিজম বিষয়টা হচ্ছে একটু আধুনিক, একটু জটিল। কাছ থেকে দেখলে কিছু জায়গায় এরা একই রকম, আবার কিছু জায়গায় এরা সম্পূর্ণ রকম বিপরীত। ফলে এই এই বিষয়গুলোকে ব্যাখ্যা করতে গেলে আসলে একটু লোকসাহিত্য বা ফোকলোর বা মডার্নিজম আর পোস্ট মডার্নিজমের যে মানে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোকপাত করা যেতে পারে। যে ধরেন লোকসাহিত্যের হ্যাঁ যে হ্যাঁ, সেটা মৌলিক, আমরা শুনি। হ্যাঁ, হুম। তো লোকসাহিত্যের যে মৌলিক ধারণা, লোকসাহিত্যের বেশিরভাগ লোকসাহিত্যের কিন্তু কোনো নির্দিষ্ট লেখক নেই, আছে কিন্তু পরম্পরা বা একটা মানে মৌখিক ট্রাডিশন বা শ্রুতি কাব্য যেটা আমরা বলি। বা ধরেন ফর এক্সাম্পল আমরা যদি মানে শ্রুতি কাব্যের হিসাবে ধরি, তাহলে লাইক বা বেদটা পয়ার। হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে সর্বপুরনো শ্রুতি কাব্য, যেটা হচ্ছে মানে যুগের পর যুগ মানুষের মুখে বা ঋষিদের মুখে মুখে ঘুরতে ঘুরতে এখন একটা লিখিত রূপ পেয়েছে। সো সেই সেই হিসাবে বলতে গেলে বেদকেও আমরা একটা ফোক লিটারেচারের সাথে তুলনা করতে পারি। আমি বলছি না যে ওটা ফোক লিটারেচারই, বা ফোক লিটারেচারের যে কি বলবো যে মৌলিক বৈশিষ্ট্য, সেই মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে ওটা পড়ে যায়। তো হুম। একজন লেখক একটা গান বেঁধেছেন, তো সেই গানটা পরম্পরায় পরম্পরায় মানে জেনারেশন আফটার জেনারেশন চলে যাচ্ছে। সে কে যে গানটা হুম। বেঁধেছিলেন, ওই গানের ক্ষেত্রে কিন্তু ওই বিষয়টা অপ্রাসঙ্গিক। আমরা যখন ওই গানটা শুনি, গানটার থেকে স্বাদ রস আস্বাদন করি বা গানটার কথা আমাদের হৃদয়ে দোলা দেয়, তখন কিন্তু আমরা খুঁজতে যাই না যে গানটা কে লিখেছেন বা যে গানের লেখক আছে। হ্যাঁ, এ গান বর্তমানে অনেক মানে আধুনিক গান ওটাকে আছে, অনেক তখন বলা হয় যে লোকগীতি, আমরা সহজ ভাষায় বলি যে লোকগীতি, মানে লোকের কণ্ঠে গাওয়া হয়ে হয়ে লোকগীতি, এটা মানুষের কাছে একদম চলে এসেছে, যে সুর এবং কথা সংগ্রহ, লোকগীতি এটা আমাদের জাতীয়। একদম। তো সাহিত্যের বিষয়টা বা হুম। গানের বিষয়টা হচ্ছে এরকম যে কে লিখলো সেটা আসলে আমাদের খুব একটা চিন্তার বিষয় নয়, বা খুব একটা চিন্তার বিষয় হয়ে ওঠে না। কিন্তু ওই পার্টিকুলার সাহিত্যটা, গান বা কবিতা, ওটা আমাদের হৃদয়ে কতখানি দোলা দিল, আমাদের আত্মাকে কতখানি আনন্দ দিল, বা আমাদের চিন্তার কতখানি খোরাক জোগালো, এই বিষয়টা কিন্তু মুখ্য হয়ে ওঠে। তো এই প্রসঙ্গে হুম। যদি লালনের গানের কথা চলে আসে, তাহলে যে কোনটা তার আগে যুক্ত, কোনটা পরে যুক্ত, বা কোনটা তিনি আগে লিখেছেন বা পরে লিখেছেন, এইসব ভেদ করা কিন্তু মোটামুটি অসম্ভব। কারণ উনিও তো লিখে যাননি, উনিও তো ওই ওনার গানগুলো ওনার শিষ্যদের মাধ্যমে
মানে একজন থেকে আরেকজনের শুনতে শুনতে ছড়িয়ে পড়েছে, তাই না? হুম হুম হুম। তো এরপরে যেটা হচ্ছে আহ মানে মৌখিক বিষয় নিয়ে যদি আরো বলা যায়, সেটা হচ্ছে যে প্রতিবার নতুন নতুন সূত্র বা থিম ব্যবহার করা। কারণ আপনি দেখবেন যে ফোক যে সং গুলো বা লোকগীতিগুলো, এই লোকগীতিগুলোর কিন্তু এক এক জায়গায় এক এক রকম ভাষণ পাওয়া যায়, বা একই গানের কথা অঞ্চল ভেদে কিন্তু এক এক রকম হয়। হ্যাঁ যেমন এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন এই মিলন হবে কতদিনে, এই গানেরই কোথায় কোথায় যেন দুই একটা শব্দ অঞ্চল ভেদে এক এক রকম, আমার যতদূর মনে হ্যাঁ, পড়ে। তো এই যে হুম বিষয়গুলো, এই বিষয়গুলোকে ধরেন মানে একজন গবেষক, ওনার নাম হচ্ছে আলবার্ট লর্ড ইউগোস্লাভ, উনি গায়কদের নিয়ে গবেষণা করতে গিয়ে দেখিয়েছিলেন যে মৌখিক কবি আসলে মুখস্থ করেন না, প্রতিবার ফর্মুলা বা সূত্র চেঞ্জ করেন বা নতুন করে রচনা করেন। যে একই গায়ক একই গান দুইবার গাইলে দুটো গান আলাদা পাঠ পাওয়া যায়। তো আচ্ছা। পরের যে বিষয়টা, সেই বিষয়টা আসলে মূলত আহ, কর্তৃত্ব বা সমষ্টি থেকে বলা যেতে পারে। তো সেখানে আহ, মৌখিক মৌখিক যে সংস্কৃতি বা চিন্তার যে যোগমূলক বা সংস্কৃতিমূলক বা পুনরাবৃত্তিমূলক বা জগতের কাছাকাছি লেখার আবিষ্কার সেই চিন্তা কাঠামোকেই অনেকখানি বদলে দেয়। তো বাংলার ক্ষেত্রে এই ব্যবস্থার ভেতরে আছে বাউল গান, ময়মনসিং গীতিকা। এবং ময়মনসিং গীতিকার দিকে তাকালেও দেখা যায়, আমরা যখন ময়মনসিং গীতিকার গান শুনি, অনেক গানেই হচ্ছে আমি বিভিন্ন শিল্পীর বিভিন্ন রকম শব্দ ব্যবহার করতে শুনি। পার্থক্য যে খুব বেশি সেটা আমি বলবো না, আর যেহেতু শিল্পী না, যার কারণে উদাহরণ দিয়ে সরি হুম। উদাহরণ দিয়ে পার্থক্যগুলোর কথা আমি এই মুহূর্তে বলতে পারছি না। কিন্তু শ্রোতা হিসাবে ওই পার্থক্যগুলো আমার কানে লাগে, বা আমি আমি আচ্ছা। শুনেছি। বা পুঁথি সাহিত্য বা নাচ সাহিত্য বা ব্রত কথার ছড়া বা এই যে এই যে গানগুলো, সেই গানগুলোর মধ্যে বিভিন্ন রকম পার্থক্য রয়েছে, যেটা হচ্ছে পরম্পরায় মানে যুগের পর যুগ হাজার বছর ধরে চলে আসছে। সো আর একটা মজার জিনিস আহ এখানে উল্লেখ করা যেতে পারে, যেমন ময়মনসিংহ গীতিকার মধ্যে যে নারী চরিত্রগুলো কথা আছে, যেমন মহুয়া বা মালুয়া বা চন্দ্রাবতী। তো এখানে একটা হুম। মজার জিনিস হচ্ছে যে এই যে শাস্ত্রীয় সাহিত্যের যে নারীরা, তারা আমার কাছে মনে হয় যে বর্তমান বর্তমান প্রজন্মের থেকে অ্যাটলিস্ট সাহিত্যের মধ্যে অনেক বেশি স্বাধীন ছিলেন। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরপর এখন পোস্ট মডার্ন বা মডার্নের যে বিষয়টা, মডার্নের বিষয়টা আসলে ভিন্ন। কারণ আচ্ছা, সেটা কেমন? ভিন্ন কারণ আমি এই জন্য বলবো যে মানে এটা নিতান্তই আমার ব্যক্তিগত ধারণা, যে মানে আপনি কাকে আসলে মডার্ন বলবেন। কারণ আমার কাছে মনে হয় যে মডার্ন একটা সময়ের স্রোত। কারণ আজ থেকে 100 বছর আগে, যখন ওই 2026 সাল ছিল না বা একটা দূরবর্তী জায়গা ছিল, ওই অবস্থা মানে 1926 সালের অবস্থানে দাঁড়িয়েও একটা লোক তাকে মডার্ন বলতে পারতো। আবার দুই হুম। হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়েও আমরা আমাদেরকে মডার্ন বলছি। আমরা 1926-কে বলছি পশ্চাৎপদ বা ক্লাসিক্যাল এরিয়া, বা মানে কাইন্ড অফ আর কি। আবার হুম। 2126 সালে গিয়ে তারা তখন মডার্ন হবে। তাইলে আমরা যে আমাদের সময় মডার্ন, এই মডার্নিজমকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো? কিন্তু সাহিত্যের বিষয়টা আসলে একটু অন্যভাবে আসে। সাহিত্য আসলে মডার্নিজম মানে আধুনিকতা আসলে একটা নির্দিষ্ট সময়কে আহ, ব্যাখ্যা করে, বা যেটা হচ্ছে হুম। মোটামুটি ধরা হয় যে 50-এর দশকের পর থেকে যে সময়টা বা যে সাহিত্য চর্চা করা শুরু হয়েছে, বা এই যে সোসিও ইকোনমিক বা রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্ব যে নানা রকম মানে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যে সময়গুলো পার করেছে, তার মধ্য থেকে যেসব সাহিত্য সৃষ্টি হয়েছে বা যেসব চিন্তা মানুষ উদ্বুদ্ধ করেছে, তার মাধ্যমে যে সাহিত্যগুলো তৈরি হয়েছে, ওই সাহিত্যগুলোকে আমরা কাইন্ড অফ একটা মানে মডার্নিজম, পরবর্তীতে পোস্ট মডার্নিজম, বা এরপরে আরো কতগুলো মানে ক্রিটিক্যাল থিওরি তৈরি হয়েছে, যেটা হচ্ছে পোস্ট কলোনিয়ালিজম বা উত্তর উপনিবেশিক তত্ত্ব। তো এগুলোর মধ্য দিয়ে ব্যাখ্যা করি, বা ব্যাখ্যা করতে চাই। তো এখন এই
ফোকলোরের সাথে যে বিষয়টা, সো সেটার তুলনামূলক আলোচনায় যাওয়ার আগে আমি বিষয়টা যদি আরেকটু বলতে চাই, তাহলে বিষয়টা দাঁড়ায় যে মানে আধুনিকতার যে সংজ্ঞা সেটা হচ্ছে প্রগতি, মুক্তি, বিজ্ঞান, ইতিহাস, এইসবের উপর ভিত্তি করে। তো যেখানে একজন মানে থিওরিস্ট, উনি হচ্ছেন লিন্ডা হাসেন, সো উনি একটা ধারণা দিয়েছেন যেটাকে বলেছেন উনি হিস্টোগ্রাফিক মেটাফিকশন, যে লেখা ইতিহাসকে ব্যবহার করে আবার একই সঙ্গে ইতিহাসের নির্মিততাও দেখিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আরেকজন ইতিহাসবিদ বা চিন্তক ফ্রেডরিক জেমসনের কথাও ধরা যেতে পারে। যেমন উনি বলেছিলেন পোস্ট মডার্নিজমের ক্ষেত্রে যে লেট ক্যাপিটালিজমের কথা, যে লেট ক্যাপিটালিজম আসলে সাংস্কৃতিক যুক্তি, এর বৈশিষ্ট্য গভীরতার অবসান, ইতিহাসবোধের ক্ষয় আর প্যারোডির জায়গায় ফ্যাটিস এইসব ব্যঙ্গহীন অনুকরণ করে। সো এই জায়গাটা হচ্ছে আবার মানে আধুনিক যে সাহিত্য, আধুনিক সাহিত্যের কথা বলতে গিয়ে এটা আপনি নিশ্চয়ই জানেন যে ডেথ অফ অ্যান অথর, রোলা বার্থের যে সেই বিখ্যাত থিওরি যে লেখকের মৃত্যু, এটাও কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ একজন লেখক যখন মরে যান সেখান থেকেই নতুন করে একজন পাঠকের জন্ম হয় বা একজন নতুন করে একজন চিন্তকের জন্ম হয়। এই জায়গাটাও কিন্তু আধুনিক সাহিত্য বা পোস্ট মডার্ন সাহিত্যকে একটা নতুন মাত্রা দিয়েছে বা একটা নতুন স্তম্ভ তৈরি করেছে। সো পার্থক্যগুলো লোকসাহিত্যে আসলে সমষ্টিগত সত্য বা বিশ্বাস আছে, যেমনটা বাউল গানের দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে, যেমন দেহতত্ত্ব, গুরুবাদ। আর পোস্ট মডার্ন বা মডার্ন এই বিষয়গুলো হচ্ছে সবকিছুকেই সন্দেহ করে বা সমর্পণ করে না, সমর্পণ না করে সন্দেহ করে তারা সামনের দিকে এগিয়ে যায়। সো লোকসাহিত্যের যেই অস্থিরতা, এটা কিন্তু প্রাকৃতিক বা এর মাধ্যম একটা অনিবার্য, যেটাকে হচ্ছে আমরা মানে কনস্ট্যান্ট ধরে নিয়ে তার কাছে নিজেকে বারবার সমর্পণ করা। প্রকৃতিও কিন্তু তার মধ্যে একটা মানে মানে শুধু যে মানে ঐশ্বরিক ধারণা, বিষয়টা এরকম নয় যে লোকসাহিত্য তো একটা মানে প্রকৃতির কাছেও আর কি সমর্পণ করে, প্রকৃতির কাছে সমর্পণ করে। কিন্তু পোস্ট মডার্ন বা মডার্ন সেই অস্থিরতা, কৃত্রিমতা বা ইচ্ছাকৃত বা অনেকটা তাত্ত্বিক। ফলে তাত্ত্বিক এবং সেই দ্বন্দ্বগুলো সেখানে প্রত্যেকটা পদে পদে সেই দ্বন্দ্বগুলো স্পষ্ট, সেটা মৌলিক একটা বেসিক জায়গা থেকে ধরছে না, তার শিরা উপশিরা ডালপালা অনেক বেশি, সে বারবার প্রশ্ন করতে চায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চায় প্রত্যেকটা পর্যায়ে। একদম একদম একদমই তাই। সো ফলে যে জিনিসটা হয় যে যে লোকসাহিত্যের যে পাঠক বা শ্রোতা সে হচ্ছে সামষ্টিক এবং উপস্থিত, আর পোস্ট মডার্ন বা মডার্ন সাহিত্যের যে পাঠক তারা আসলে একা এবং কোথাও কোথাও অনুপস্থিত। আর লোকসাহিত্য প্রায় একটা মানে নৈতিক মানে লোকসাহিত্য নৈতিক আমার কাছে মনে হয়। সো আর পোস্ট মডার্ন বা মডার্ন সেই নৈতিক অবস্থান নিতে অস্বস্তি বোধ করার একটা প্রয়াস বলে আমার কাছে মনে হয়। সো মানে আরো মোটামুটি তাহলে আরো বলা যায়, তারপরে আমরা যেহেতু একটা ফ্রেমে আড্ডা দিচ্ছি, না হলে তোমার সাথে আমার আড্ডাটা যখন অফলাইনে হয় সেটা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা চলে যায়। তো যেহেতু একটা ফ্রেমের ভেতরে আছি আমরা, এখানেই পোস্ট মডার্ন এবং ফোকের একটা যে সারাংশ দাঁড়ালো তোমার কথায়, সেটা আমরা বুঝতে চেষ্টা করলাম। আর শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন তারা হয়তো বুঝতে চেষ্টা করবেন। আপনাদের এই আলাপচারিতার ভেতরে শিল্প সাহিত্য নিয়ে কোনো ব্যাপার যদি প্রশ্ন থাকে, পোস্ট মডার্নের ওই উক্তি অনুযায়ী আর কি বলতে চাই, যে কোনো সন্দেহ থাকে আপনারা অবশ্যই সন্দেহ প্রকাশ করবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, তুলে ধরবো আজকের অতিথি অরুণাভ বিলের কাছে। তো আমরা বিশ্ব সাহিত্য, তারপরে ফোক, পোস্ট মডার্ন, আরো তো অসংখ্য ব্যাপার আছে, প্রত্যেকটা জায়গায় আমরা নক করতে পারি। আমরা একটু ফিল্ম থেকে ঘুরে আসি, যেহেতু ফিল্মের প্রতি তোমার একটা অনেক আগ্রহ আছে। তো ফিল্মের আগ্রহটা কিভাবে হলো সেটাও আমরা মোটামুটি জেনেছি। তো ফিল্ম নিয়ে কি কি কাজ করা হলো, আর বা ফিল্মের যে অবস্থা, ফিল্ম তো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে, সেই ভাগটা আমার চেয়ে তুমি ভালো বলতে পারবে। তো ফিল্ম বিষয়ক তোমার চিন্তা ভাবনা ছোট করে আমরা জানতে চাই, বেশি দীর্ঘায়ু না, ছোট করে আর কি আমরা একটু জানতে চাই, এবং জার্নিটা এবং ফিল্ম ভাবনাটা। ধন্যবাদ। তো ফিল্মের যাত্রা আসলে মানে প্রাতিষ্ঠানিক যে যাত্রা বা ফিল্মের সাথে যুক্ত হওয়া,
এই যুক্ত হওয়াটা মূলত বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই। কিন্তু আহ, এই যে মানে প্রাথমিক যে যাত্রাটা, এই প্রাথমিক যাত্রাটা আসলে অনেক পুরনো। তখন আমি ছোট, উম, ছোট বলতে 5 বা 6-এ পড়ি। সো ক্লাস 5 বা 6-এ পড়ার সময় হয়তো হচ্ছে আমি আহ, জীবনে প্রথম কোনো একটা উপন্যাস মানে পরিপূর্ণভাবে পাঠ করা সম্পন্ন করি, মানে নিজে নিজে পাঠ করা শেষ করি। তো আমার মনে আছে সেটা হচ্ছে উম আহ, যে ওরকম কোনো একটা উপন্যাস পড়তে গিয়ে মানে যে জিনিসটা হচ্ছিল, যে ওই উপন্যাসের চরিত্রগুলোকে আমি ভিজুয়ালাইজ করতে পারতেছিলাম আমার চোখের সামনে। বা উপন্যাসে মানে একটা উপন্যাস পড়তে গেলে হয় না যে ওই চোখের আহ, সামনে চিত্রকল্প ভেসে ওঠে, ওই গল্পটা ভেসে ওঠে, সেই বাড়িটা দেখতে পাই, সেই মানুষটার মুখ দেখতে পাই, আদল ভেসে ওঠে। একদম একদম। একটা মিনিট। হুম। আচ্ছা। তো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে দেখছেন কিংবা মাঝে মাঝে ঢু মেরে যাচ্ছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সকলের জন্য দৈনিক আড্ডাবাজি এই পর্ব 35-এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আশা করছি আপনারা কুশলে আছেন, আর আপনারা যারা দেখছেন আপনাদের মূল্যবান বা ভালো লাগা, মন্দ লাগা কিংবা প্রশ্ন মন্তব্যের ঘরে লিখে জানাবেন, মন্তব্য করবেন, তুলে ধরবো অতিথির কাছে কিংবা আমি বলার চেষ্টা করব। দেখছি অলরেডি আকুনজি মোহাম্মদ নুরুজ্জামান লিখেছে, সৃজনশীল চিন্তার বিস্তার হোক আপনাদের বিলে সহ। আরো তিনি ভালোবাসা জানিয়েছেন, আপনাকে অনেক ভালোবাসা। দেখছি রুকসানা হক সোনিয়া, তিনিও শুভকামনা জানিয়েছেন, আপনাকে অনেক অনেক ভালোবাসা। সাথেই থাকুন। চলছে গল্প স্বল্প আড্ডাবাজি, সাহিত্য এবং ফিল্মের বিভিন্ন ব্যাপার নিয়ে। তো আলাপ চলছে অরুণাভ বিলের সাথে আজকে রয়েছে তো বিলে। হ্যাঁ, তো ফলে ওই যে চিত্রকল্পগুলো বা রূপকল্পগুলো চোখের সামনে ভেসে ওঠা শুরু করলো। আরো একটা মজার জিনিস হলো, সেটা হুম। হচ্ছে আমি শেয়ার করি আপনার সাথে। সেটা হচ্ছে তখন আমি প্রচুর পরিমাণে সিনেমা দেখতাম। মানে সেটা যে আসলে নিজের আগ্রহ থেকে দেখতাম তার জন্য না, কারণ আমার মানে পরিবার দেখতো, বাবা মা, ভাই বোন, কাকা কাকি বা মামা মামি সবাই তখন মানে সিনেমা তো একটা বিনোদনের মাধ্যম। তো এই বিনোদনের মাধ্যম হিসেবে সিনেমা দেখতো। তো আমার মানে এই ঘটনাটা আসলে আমার জীবনে একটা দাগ ফেলে যায়। তো যার কারণে এই ঘটনাটা আমার এখনো মনে আসে। তো সেটা হচ্ছে আমি ওই উপন্যাসটা পড়তে পড়তে আহ, আমি যেরকম চিত্রকল্পগুলো কল্পনা করছিলাম আমার চোখের সামনে, এবং এট দ্য সেম টাইম ওই যে ক্যারেক্টার গুলো, ওই ক্যারেক্টার গুলো ধরেন বাংলা নাটক বা সিনেমারই যারা করতো বা যাদেরকে আমি দেখতাম, তাদেরকে আমি কল্পনা করা শুরু করলাম যে এই ক্যারেক্টার আমি একে কল্পনা করছি, বা ওই ক্যারেক্টারটাতে ওকে কল্পনা করছি। আচ্ছা। যেমন একটা নাম আমি বলি, যে কোন একটা ক্যারেক্টার আমি কল্পনা করেছিলাম হুমায়ুন ফরিদিকে। ঠিক আছে, যে আচ্ছা। বাট তখন আমি খুবই ছোট, তখন আসলে ফিল্ম কি কিভাবে বানায় আমি কিছুই জানি না। কিন্তু ওই যে মানে একটা আচ্ছা। গল্প পড়তে পড়তে, ধরেন ওই যে আহ জহির রায়হানের আরেক ফাল্গুন যে উপন্যাসটা, আরেক ফাল্গুন উপন্যাস হুম। উপন্যাস পড়তে পড়তে যখন হচ্ছে ওই উপন্যাসের যে মেইন প্রধান যে চরিত্র মাহমুদ, so মাহমুদ চরিত্রে দেখা গেছে যে আমি যাদেরকে প্রতিনিয়ত টিভির পর্দায় দেখতেছি, ওইখান থেকে আমার যাকে ভাল লাগে ওরকম কোন একজনকে আমি কল্পনা করে ফেলছি। বা মাহমুদের প্রেমিকা লিলি, লিলি হিসাবে আমি ওরকম কোন এক হুম। নায়িকাকে কল্পনা করে ফেলছি। মানে লাইক আমার কাছে পুরো চিত্রটা বাংলাদেশি মানে যারা অভিনেতা অভিনেত্রী তাদেরকে দিয়েই আমি পুরো মানে উপন্যাসটা ভিজুয়ালাইজ করে পড়ে ফেলেছি। সো হুম। এবং এই সেই সাথে আরো একটা মানে নতুন একটা কি বলবো যে একটা উপলব্ধি বা একটা নতুন একটা ফিলিংস আমার মধ্যে গ্রো করা শুরু করলো। সেটা হচ্ছে ওই আহ, আহ, মানে উপন্যাস পড়তে গিয়ে আমি ওটা তো করেছি, সেই সাথে উপন্যাসের অনেক ক্যারেক্টারের সাথে নিজেকে কল্পনা করা শুরু করেছি। এবং এই বিষয়টা আমার সাথে বহুবার বহু জায়গায় হয়েছে। এবং ওই জহির রায়হানের আরেক ফাল্গুন পড়তে গিয়েও হয়েছে, তারপর সমরেশের হুম। কালপুরুষ কালবেলা পড়তে গিয়েও হয়েছে, যে কোনো না কোনো ক্যারেক্টারের সাথে এরকম হয়েছে যে সমরেশের যে কালবেলা কালপুরুষের যে চরিত্র, ওই যে অনিমেষ তার ছেলে, আমি নিজেকে দুই 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 চরিত্রের সাথেই কল্পনা করা শুরু করেছি, দুই জায়গাতেই আমি। সো লাইক ডুয়েল ইন্টারভেনশন। সো লাইক মানে হ্যাঁ, হ্যাঁ। এই এইভাবে তো পরে মানে সিনেমা আসলে তখন আমাদের কাছে আসলে একটা খুব ফ্যান্টাস্টিক একটা বিষয় ছিল, বা মানে অন্যরকম একটা বিষয়, যে যে জগতের সাথে হচ্ছে আমরা কোনোভাবেই পরিচিত না। বা হচ্ছে মানে থাকে না যে একটা রূপলী জগৎ। তো আমরা আসলে এই রূপলী জগৎ থেকে অনেক বাইরে। সিনেমা আমাদের কাছে শুধুমাত্রই একটা মানে একটা বিনোদনের একটা উৎস, এই এই হিসাবেই দীর্ঘদিন ছিল।
বাট বিশ্ববিদ্যালয়ে ওঠার পর জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে বদলানো শুরু করলো। আস্তে আস্তে হচ্ছে চলচ্চিত্র আন্দোলনের সাথে টুকটাক যুক্ত হওয়া বা আর এই জিনিসটা মনে হয় আমার কাছে আর একটা খুব বড় রকমের প্রভাব হচ্ছে টেকনোলজি। আমরা আসলে যে সময়টায় বড় হয়েছি, আমরা যে সময় বড় হয়েছি, হুম আপনিও ওই সময় বড় হয়েছেন, বাট আপনি যখন আসলে কিশোর বয়সে তখন আসলে আমরা অনেক ছোট। তো যার কারণে আমরা হচ্ছে যত হুম র্যাপিডলি ট্রানজিশন গুলো পাইছি, আপনার ক্ষেত্রে ওই ট্রানজিশন গুলো একটু দীর্ঘায়িত। কারণ হ্যাঁ 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 আহ তো ফলে যে জিনিসটা হয়েছে যে মানে এসএসসি পাশ করার পরেই মোটামুটি হাতে একটা ক্যামেরা ফোন এসে গেছে। তো যেখানেই যাই ছবি তুলি, হ্যান করি ত্যান করি। যদিও মানে ছবি তোলার নেশাটা আমার আরো ছোটবেলা থেকে। তো ওই যে আমার বাবা খুব ভালো ছবি তোলেন, বা ওই যে ফিল্ম ক্যামেরা আছে না, রিল ফিল্ম ক্যামেরা, তো উনি হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ রিল ফিল্ম ক্যামেরায় ছবি তুলতেন সেই 90-র দশক থেকে, মানে শখের বসে। তো যার হুম কারণে ক্যামেরার সাথে একটা সখ্যতা মোটামুটি বলতে গেলে জন্মের পর থেকেই ছিল। কিন্তু ফিল্ম ক্যামেরা বা ভিডিও ক্যামেরার যে আইডিয়া, এটা তার অনেক পরে আসলো। যে ওই সময় সনির ডিজিটাল ক্যামেরা পাওয়া যেত, বা পরবর্তীতে ডিএসএলআর খুবই এক্সপেন্সিভ থিং। তো লাইক মানে আমরা বাংলাদেশের মানে মধ্যবিত্ত পরিবারে ওরকম একটা মানে দামি জিনিস, মানে খুবই একটা দামি জিনিস হিসাবে, ক্যারি করবো বা কিনবো, সেই ব্যাপারটা একটা অনেক বড় ব্যাপার ছিল। বা বা সিনেমা সিনেমা বানানো আসলে অনেক খরচের একটা ব্যাপার। সো হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ লোক জোগাড় করা, টাকা পয়সা জোগাড় করা, মানে ইটস নট ইজি। লাইক সিনেমা বানানো বিষয়টা কাইন্ড অফ একটা যুদ্ধ করার মতো, একটা যুদ্ধের আয়োজন করার মতো বলে আমার কাছে মনে হয়। আয়োজন করার মতো, তো হ্যাঁ হ্যাঁ তো ওই জায়গাগুলো থেকে মানে আস্তে আস্তে রিয়েলিটিতে প্রবেশ করা, বা জিনিসটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলোর সাথে পরিচিত হওয়া। তো তারপর এই যে আমি অবশ্যই ধন্যবাদ দিব মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টকে। সো ফলে যে জিনিসগুলো হয়তো 2000 সালের দিকেও অনেক কঠিন ছিল, সো পরবর্তীতে 2010-এর পরে বা 2015-16 সালের দিকে এসে জিনিসটা আমাদের জন্য অনেক ইজি হয়ে গিয়েছে, আমাদের অ্যাক্সেসটা অনেক ইজি ইজি, হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইজি হয়ে সহজ গিয়েছে। হয়ে দেখেন, গিয়েছে। আমার ক্যামেরা নেই, আমি আমার এক বন্ধুর আছে তার কাছ থেকে নিয়ে আসলাম, বা আমার বন্ধুর নেই, সে আমারটা ব্যবহার করলো। কিন্তু একটা সময় ছিল আসলে কোনো বন্ধুরই নেই, নিতে হবে ভাড়া করে। তো সেই হ্যাঁ জিনিসটা ভাড়া আসলে, করে, আর ভাড়াও সেরকম চড়া, ভাড়াও হ্যাঁ ভাড়া খুব সেরকম স্বল্প না, চড়া। চড়া। হ্যাঁ হ্যাঁ। তো ফলে তো শুরুর যাই হোক, যাত্রা ওই মানে হুম, আহ, বানানোর মধ্য দিয়ে, মানে স্বল্প দৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র বা প্রামাণ্যচিত্র স্বল্প প্রথমে দৈর্ঘ্য আমরা চলচ্চিত্র, মানে ওই যে মানে ফোন ডকুমেন্টারি ফোন ফিল্ম বলা যেতে পারে এগুলো, সম্ভবত ফোন বোধহয়। ফোন ক্যামেরায় ফোন ক্যামেরায় শুরু করতাম। ফোন ক্যামেরা মানে জাস্ট আমি শুরুর কথাটা বলছি, like যাত্রাটা কিভাবে হলো। কিন্তু হ্যাঁ 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 এরপরে এরপরে যখন আহ আহ, তারপর তারপর যে জিনিসটা হলো যে শুরুর দিকে মানে আমাদের এক বড় ভাই ছিলেন, উনিও মানে ফিল্মে যুক্ত হওয়ার ক্ষেত্রে ওনার ওনার একটা বিশাল অবদান। কারণ উনি উনি তখন সম্ভবত মাস্টার্স করছেন। তো মানে উনি একটা সিনেমা বানাবেন। তো ওই সময় মানে এই বিষয়গুলো আসলে এইভাবে হয়, সিনেমা বিষয়টা বা ডকুমেন্টারি বলেন বা হচ্ছে একটা ফিকশন বলেন, মানে হোয়াট এভার ইট ইজ, মানে শুরু মানে সর্বত শুরু এবং শেষ পর্যন্ত আদতে এটা একটা আইডিয়া। ঠিক আছে, মানে হ্যাঁ আইডিয়া আমি এই জন্য বললাম যে সিনেমা যে শুধুমাত্র আহ কি বলবো যে বিনোদনের অনুষঙ্গ তা না। সিনেমা যেমন ওই যে ঋত্বিক ঘটক ওনার ভাষায় বলেছেন যে সিনেমা ওনার কাছে একটা সমাজ পরিবর্তনের হাতিয়ার। কিন্তু ঋত্বিক ঘটক তো ঋত্বিক ঘটক, উনি তো অতুলনীয়, আমরা তো ওরকম না। বাট আমাদের হুম ক্ষেত্রে যে বিষয়টা হলো যে আমি ব্যক্তিগতভাবে আমি যে সিনেমা সিনেমা বলবো না, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, তো স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নিয়ে কাজ করেছি, বা আমি যে কাজগুলো করতে চাচ্ছি ভবিষ্যতে বা যেগুলোর জন্য বর্তমানে কাজ করছি বা প্রস্তুতি নিচ্ছি, তো সেগুলো মোটামুটি ওরকমই। ওই চলচ্চিত্রগুলো আহ, আসলে কোনো দর্শককে খুব একটা আনন্দ দিবে না, বা খুব একটা মানে থাকে না যে আহ, কি বলবো যে বাট না, কিন্তু একটা আইডিয়া ক্রিয়েট করবে। তুমি যে আইডিয়ার কথা বললে, যে নতুন কোনো হয়তো ধারণা সেখান থেকে পাওয়া যেতে পারে, বা রাইট। কারণ ধারণাকে আমি just উপস্থাপন আমার করা আমার হবে। আমার যে আমার যে আমার যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো সেগুলোর বিষয় তো আপনি জানেন যে আমি আমার প্রথম যে হ্যাঁ স্বল্পদৈর্ঘ্য হ্যাঁ হ্যাঁ, চলচ্চিত্র প্যান্ডামিক, সেটা হচ্ছে, প্যান্ডামিক, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, তো ওই যে আহ ধর্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে সারা দেশ হুম হুম, উত্তাল হয়ে উঠলো করোনার মধ্যে। তো সেই মানে করোনার যে সেই প্যান্ডেমিকের লকডাউনের সময় লকডাউনের সময় হঠাৎ করে একটা জনবিস্ফোরণ কেন,
যে মানে ওই যে ধর্ষকের বিচার চাই, এবং সারা দেশের ছাত্র জনতা হুম হুম ফেসে উঠলো, এবং বরিশাল, ঢাকা, খুলনা, চিটাগাং, বড় বড় শহর, এমনকি ছোট ছোট শহরেও, জেলা শহরগুলোতেও তখন এ নিয়ে বিশাল আন্দোলন শুরু হলো সেই 2020 সালের অক্টোবর মাসে মনে হয়। তো এই এই যে একটা হুম ঘটনা, এই এই একটা একটা এত বড় একটা ঘটনা, বা এই মানে বিশ্বের হচ্ছে এরকম অকাল পরিস্থিতির মধ্যে এটা আসলে একটা মানে আমার কাছে মনে হয়েছিল যে এই ঘটনাটা হচ্ছে একটা ডকুমেন্টেশনের দাবি রাখে। সো আমি আমার জায়গাকে পরবর্তী যে ফিল্মটা, যে যে ফিল্মটা নিয়ে এখন এখন কাজ হচ্ছে, সো কাজ হচ্ছে মানে একাডেমিক লেভেলেই কাজ হচ্ছে, লাইক মানে ওটা নিয়ে আহ, দুজন রিসার্চার ওই ফিল্মটা নিয়ে অলরেডি মানে পেপার লিখছেন, বা অলরেডি মানে আহ, বিশ্বের দুইটা বড় বড় কনফারেন্সে তারা ওই দুইটা পেপার ইও করছেন, প্রেজেন্টও করছেন। তো হয়তো মানে কাজগুলো আসলে অনগোয়িং আগাবে, কিন্তু ওই কাজটা ছিল মূলত আহ করোনার সময়কে নিয়ে, করোনার সময়কে ধরা, বা করোনার সময় যে একটা অর্থনৈতিক বিপর্যয়, বা হচ্ছে শাসক গোষ্ঠীর যে একটা ডিসক্রিমিনেশন, এই যে স্বাস্থ্য খাতে এত জালিয়াতি, এত দুর্নীতি, বা মানুষের জীবনের যে বেহাল দশা, এবং সেগুলো অন্য অন্য দেশগুলো যত ভালোভাবে সামাল দিয়েছে, কিন্তু মানে আমি শুধুমাত্র একমাত্র বাংলাদেশের দোষ দিব না, এই দোষটা মানে বিষয়টা হচ্ছে পুরো তৃতীয় বিশ্বের চিত্রটাই এরকম, বাংলাদেশ এখানে জাস্ট একটা কেস স্টাডি হিসাবে হচ্ছে আমার চলচ্চিত্রের মধ্যে কাজ করছে। সো কাজ করছে, হ্যাঁ। হ্যাঁ, তো ওই জন্য আমি বললাম যে আসলে মানে আমি মানে আমার চলচ্চিত্র দেখে মানে মানুষ বিনোদন খুব একটা পাবে না। আবার পরবর্তীতে আমি এখন যে চলচ্চিত্রটা নিয়ে কাজ করতেছি, আমার যে মানে এটা হবে আমার ফুল ফুল লেন্থ ফিচার, যে গারো নারী মুক্তিযোদ্ধাদের উপর, যেটা আসলে একটা প্রান্তিক জনগোষ্ঠীকে মানে ইতিহাস থেকে বাদ দেওয়ার যে একটা, বা বাদ হয়ে যাওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে তুলে ধরে আনা। তো এখানে কিন্তু ওই এই বাংলা সিনেমার মতো বা বাণিজ্যিক সিনেমার মতো নাচানাচি নেই, বা কোনো গল্প গল্প নেই, বা গল্প নেই এই কথাটা আমি বলবো না, গল্প অবশ্যই আছে, কিন্তু সেই গল্পটা আসলে বিয়োগের গল্প, সেই বিয়োগের গল্পকে ধরে রাখা, বা বাদ পড়ে যাওয়া, বা হচ্ছে মানে কারো কণ্ঠকে রোধ করে ধরার বিরুদ্ধে দাঁড়িয়ে যে তাকে সহায়তা করা, ওই জায়গাটা কিন্তু এটা দিয়ে আসলে কেউ বিনোদন পাবে বলে আমার মনে হয় না। তো এই জন্যই বললাম যে চলচ্চিত্রের বিষয়টা এরকম আমার কাছে যে মানে একটা ওভারঅল আগাগোড়া আপাদমস্তক একটা আইডিয়া। সো মানে ওইটা আচ্ছা। মানে আহ, এই এই চলচ্চিত্রের বাজেট কত, বা তা দেখে কোনো মানে দর্শকরা আনন্দ পেলো কি পেলো না, সেই সেই জিনিসটা হচ্ছে আমাকে একটু কম ভাবায়। কিন্তু ওই সেই কথাটা, ওই যে পুরোনো আলাপটা, যে আলাপটা আপনার সাথে আমার ওই মানে ছবির হাটের চেয়ারে বসে চা সিগারেট খেতে খেতেও হতো, যে আর্ট ফর আর্ট শেখ না আর্ট ফর পিপল শেখ, তো সেই আলোচনাটা আবার এখানে হ্যাঁ প্রাসঙ্গিক হয়ে পড়ে, কিন্তু আমি সেই দিকে না যাচ্ছি আর কি আর। না না না, যেহেতু যেহেতু আজকের আমাদের যে মোটামুটি একটু ফর্মাল বলা যায়, ফর্মাল আলোচনা একটা ফ্রেমে বন্দি হতে হয়। আমরা কিন্তু দেখো গল্প করতে করতে কখন 53 মিনিট পার হয়ে 54 মিনিটে পড়েছি আমরা কিন্তু খেয়ালই করিনি। তো সময়টা এভাবেই যায় আর কি। তো অফলাইনে আমরা যখন ফোনে আলাপ করি, আমাদের আরো অনেক ব্যাপার নিয়ে আলাপ করার কথা ছিল আড্ডায়। তো সামগ্রিকভাবে সেটা বোধহয় আজকে সম্ভব হবে না। নতুন কোনো এপিসোডে আমরা আবার আড্ডা দেবো। ওই এপিসোডের জন্য প্রশ্নগুলো তুলে রাখলাম। তো যেহেতু আজকের আয়োজন কথা বলতে বলতে কখন শেষ পর্যায়ে চলে এসেছি টের পাইনি। ভেবেছিলাম আরো কম ডিউরেশনে আমরা আড্ডা দেবো, কিন্তু ডিউরেশনটা বেড়ে গেল, বেড়ে যায়। প্রিয়জন সাথে থাকলে আড্ডা দীর্ঘায়িত হয়ে যায়। হ্যাঁ তো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা দেখছিলেন দৈনিক আড্ডাবাজি পর্ব 35। তো আপনারা যারা এখনো দেখছেন প্রথম থেকেই, কিংবা মাঝে মাঝে ঢু মেরে যাচ্ছেন, কিংবা পরবর্তীতে দেখবেন, সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর আজকের আড্ডায় আমার সাথে আড্ডা দিল অরুণাভ বিলে, একজন আহ শিল্প সাহিত্য গবেষক এবং চর্চা করা মানুষ, ফিল্ম নিয়ে কাজ করা মানুষ। আপাদমস্তক সে শুধু আবেগের জায়গা থেকে দেখে না, একাডেমিক এবং ব্যাকরণিক জায়গা থেকেও সে ফিল্ম এবং সাহিত্যকে ক্রিটিক করতে পারে। তো সেই কারণে দেখা যাচ্ছে কি আমাদের যেসব আলাপকে মনে হয়েছে যে ছোট ছোট, সেগুলো অনেক দীর্ঘ হয়েছে। এটা নিয়ে আরো দীর্ঘ আলাপ হতে পারে, আরো রেফারেন্স আসতে পারে, কারণ ছোট্ট ছোট্ট যেসব ব্যাপারগুলো আমরা কথা বলি ফিল্মে বা সাহিত্যে, ছোট যদি আমরা মাধুরী নিয়ে আলাপ করতে যাই, ছোট যদি পরিমিতি বোধ নিয়ে আলাপ করতে যাই, ছোট কোনো একটা ইজম নিয়ে আলাপ করতে যাই, সুরিয়ালিজম কিংবা কিউবিজম, গথিজম, ইমপ্রেশনিজম, ডুয়ার্ফিজম, এক্স ওয়াই জেড,
তো দেখা যাবে যে এরকম এপিসোড 2 4 5টা একটা ইজমকে শেষ করা যাচ্ছে না। কারণ ওই যে পোস্ট মডার্ন ব্যাপারটার সাথে যে সন্দেহ এবং যুক্তির পরে যুক্তি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যুক্তি, ঠিক আছে? তো সে কারণে আলাপটা একটু দীর্ঘ হয়েই যায়। একটু সহজ করে তুলতে আপনাদের কাছে। তো আশা করি আপনাদের আলাপটা কেমন লেগেছে আপনারা জানাবেন, পরে হলেও জানাবেন, বা এই আড্ডা কেমন লাগে সেটা জানাবেন। অরুণাভ বিলের কাছে যাব হচ্ছে আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে যেহেতু আছি। কবিতার খবর শুনতে চাই, যে কবিতার বই কি খুব শিগগিরই আসবে কিনা। তলে তলে সে কবিতাও লেখে, কিন্তু সে বলে না কবিতা নিয়ে কি কাজ করা হচ্ছে, তোমার লেখা কবিতা, অন্যের কবিতা না। এবং সেটা কি খুব শীঘ্রই আমরা পাবো কিনা দেশীয় বাজারে বা আন্তর্জাতিক বাজারে, এই ব্যাপারটা যেমন শুনবো। আর শেষে হচ্ছে আজকের আয়োজনের আহ সকলের শ্রোতা দর্শকের সাথে তুমি কুশল বিনিময় করবে বিলে। ওকে। সো প্রথমত আসলে বইয়ের ব্যাপারটা আমি নিজেও জানি না। আমার মানে আমার যে কবিতা লেখা বা অনেক কবিতা, হ্যাঁ কবিতা নিয়ে আমি কাজ করেছি, অনেক কাজ করেছি, কিন্তু মানে নিজের নিজের কবিতা প্রকাশ করব বা বই বের করব এরকম ভাবনাটার সাথে পুরোপুরি এখনো নিজেকে একাত্ম করতে পারিনি। বা যদি আহ কখনো মনে হয় হয়তো ভবিষ্যতে আসতেও পারে, তো আসলে তো অবশ্যই আপনি জানবেন। তো এখন মানে আপাতত 1 বছরের মধ্যে এরকম কোনো সম্ভাবনা আমি দেখি না যে কোনো কবিতার বই তাহলে করার। আপাতত নতুন ফিল্ম হোক কিংবা কোনো গবেষণা হোক কিংবা সাহিত্যের কোনো অনুবাদ হোক, এরকম কোনো কাজ আসছে কিনা কিংবা আসবে কিনা? না, গবেষণা তো যেহেতু পিএইচডি করছি, ফলে গবেষণার সাথে তো প্রতিনিয়তই যুক্ত থাকতে হয়। সো ফলে দেখা যায় যে গবেষণাপত্র নিয়ে কাজ করছি, বা গবেষণাপত্র হয়তো আহ, মানে পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা থাকে সব সময়। মানে এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ রিকোয়ারমেন্ট। সো সেই দিক থেকে মানে ওটাকে আসলে আমি এই যে সৃজনশীল যে লেখা বা বা আপনি কবিতা বলেন বা ছোট গল্প বলেন বা হচ্ছে চলচ্চিত্র বলেন, সো মানে এর সাথে আমি ফেলবো না। কারণ মানে আমার কাছে মনে হয় যে এই গবেষণাপত্র হচ্ছে কাইন্ড অফ একটা ওটা হচ্ছে পার্ট অফ একাডেমি, একাডেমি, একাডেমির একটা পার্ট। একাডেমির একটা পার্ট। সো হ্যাঁ, ওটা ওটা হয়তো ওর ওর গতিতে ও চলতেই থাকবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, ওর গতিতে ওকে চালাতে গিয়ে আসলে এই যে আমার যে মানে ইন্টারেস্ট গুলো কবিতা, মুক্ত শিল্প সাহিত্য বা ফিল্ম চর্চাটা সেটা বাধাগ্রস্ত হচ্ছে। একদম একদমই তাই। তো মাঝে মাঝে মনে হয় যে আসলে আমি আমি আসলে খাঁচার মধ্যে বন্দি। অনেক বলে না, যেমন আমাদের দেশে কিন্তু অনেক, আপনি জানেন যে অনেক মানে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট মানুষ যারা হচ্ছে কবিতা লেখেন বা সিনেমা বানান বা গল্প লেখেন, বা এরকম অনেক ব্রিলিয়ান্ট মাইন্ড যারা আসলে পিএইচডি করতে পারতেন কিন্তু তারা করেননি। কারণ হচ্ছে মানে তারা ওই শৃঙ্খলের মধ্যে, যে মানে বিদ্যায়তনিক শৃঙ্খলের বন্দী মধ্যে হতে নিজেকে চায়নি। কখনো বাঁধতে চাননি। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, আমি যদি সেটা করতে পারতাম, মানে আমি যদি পিএইচডি ছেড়ে ছেড়ে দিয়ে মানে নিজের মতো করে সাহিত্য শিল্প চর্চা করতে পারতাম, মানে সেটা করতে পারলে অ্যাটলিস্ট আমি মানসিক ভাবে আরো অনেক শান্তি পেতাম। বা মানে বুঝতেই পারছেন যাক, যে ব্যাপারটা এভাবে না ভেবে এভাবে আমরা ভাবতে পারি যে কবি সাহিত্যিক শিল্পীরা তো আছেই বা করছেই, আমাদের তো গবেষকও দরকার। যারা এই বিশ্ব সাহিত্যের কাছে কথা বলবে যে বাংলায় একজন ঔপন্যাসিক আছে 100 বছর আগে বা 50 বছরে, এরকম তিনি উপন্যাস লিখলেন, সেই কথা বলার তবে দায়িত্বটা না হয় তুমিই নিলে, অসুবিধা কি? তবে একটা জিনিস আপনার সাথে আমি মানে আপনার মাধ্যমে দর্শকদের সাথে শেয়ার করতে চাই যে সম্প্রতি আমি বাংলা কবিতা নিয়ে একটা কাজ করেছি। মানে বাংলা কবিতা নিয়ে আমি একটা একাডেমিক হুম, কাজ করেছি। সেটা হচ্ছে মানে বাংলা কবিতায় যে রোমান্টিসিজম বা হচ্ছে হুম। বা রেজিস্ট্যান্স, তো এই বিষয়ক। তো যেখানে সেই সেই গবেষণাপত্রের মধ্যে মানে কেস স্টাডি হিসাবে আমি আহ, রবীন্দ্রনাথ নজরুল আর জীবনানন্দকে রেখেছি। কিন্তু ওই কাজটা আসলে এত ভাস্ট বা এত বিশাল, সেটা আসলে শুধুমাত্র রবীন্দ্রনাথ নজরুল বা জীবনানন্দের মধ্যে আহ, সীমাবদ্ধ না, সেটা আসলে ছড়িয়ে পড়ার দাবি রাখে। তো ওটা নিয়ে এখন ভাবছি যে ওই গবেষণাপত্রটা হয়ে গেলে পরে তারপর হচ্ছে আরেকটা দ্বিতীয় গবেষণাপত্র, যে রবীন্দ্র নজরুল আর জীবনানন্দ উত্তর বাংলা সাহিত্যের যে রোমান্টিক সেন্সিবিলিটি, সেটা আসলে কিভাবে কাজ করলো। তো সেটা এই যে মানে বাহ। কবিতায়
বাংলা কবিতাকে আসলে বিশ্ব সাহিত্যের যে এতক্ষণ যে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, যে মানে বিশ্ব সাহিত্যের যে এই যে মানে থিওরিটিক্যাল যে বিষয়গুলো বা থিওরিটিক্যাল লেন্স গুলো বা যে একটা প্যারামিটার থাকে না, সো বাংলা হুম হুম সাহিত্য আসলে এই সকল প্যারামিটার গুলোর মধ্যেই পড়ে, বা দেখা যায় যে অনেক সাহিত্যের থেকে বাংলা সাহিত্য এত এত বেশি সমৃদ্ধ, কিন্তু ওই যে মানে একটা ভাষার যে একটা গ্যাপ, ওই গ্যাপের কারণে হচ্ছে আমরা ওই বাংলা সাহিত্যকে, বাংলা সাহিত্য নিয়ে কথা হচ্ছে না, বা যে কাজটা আসলে জীবনানন্দ সেই 1935 সালে দাঁড়িয়ে করে গেছেন তার ইসের মাধ্যমে, ধরেন রূপসী বাংলার মধ্যে বা বনলতা সেন কবিতার মধ্যে, ওরকম কাজ কিন্তু বিশ্ব সাহিত্যে খুব বিরল। বা আহ, বা অবশ্যই। এখন এখন যে এখন একাডেমিয়াতে একটা খুব মানে চর্চা করার জায়গা হচ্ছে যে মানে রেজিস্ট্যান্স লিটারেচার, যে মানে আচ্ছা। তো এই রেজিস্ট্যান্স লিটারেচারের কথা বলতে গেলে যদি বিশ্ব সাহিত্যে বলতে যায়, নজরুলকে ছাড়া এই আলোচনা অসম্ভব। সেই কাজটা নজরুল করে গেছেন আরো 100 বছর আগে তার বিদ্রোহী কবিতার মাধ্যমে, বা তার আর আনন্দময়ীর আগমনের যে কবিতা, যে কবিতার জন্য তাকে হচ্ছে ব্রিটিশ সরকার হুম। জেলে নিয়েছিল এবং 1 বছর সে জেল হ্যাঁ, কেটেছেন, গ্রেফতার মুক্তি করেছিল। দিয়ে বেরিয়েছেন। তো এই বা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের কবিতার মাধ্যমে, তো এদের ছাড়া আসলে এই এখন ইউরোপ আমেরিকা বা অন্য অন্যরা যারা মানে বিভিন্ন রকম সাহিত্যিক দৃষ্টিভঙ্গি হ্যান ত্যান এইসব নিয়ে কথা বলে, আমি তো দেখি জীবনানন্দ, নজরুল, সুকান্ত, রবীন্দ্রনাথ, বা পরবর্তীতে ধরেন যদি অন্যদের কথাও বলি, বা যেমন মলয় রায়চৌধুরী, মলয়ের কবিতাও তো একটা রেজিস্ট্যান্স লিটারেচারের অংশ, তাই না? সেদেরকে হ্যাঁ ছাড়া তো হ্যাঁ হ্যাঁ। ultimately ওই আলোচনাগুলো অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু ওয়েস্টার্ন লিটারারি ক্যানন এই আলোচনাগুলো করতে পারে না, কারণ হচ্ছে আমাদের এর মানে প্রচার নেই, প্রসার নেই, এবং সেই প্রচার প্রসারের জন্য একটা সঠিক অনুবাদ কাঠামো, প্রাতিষ্ঠানিকভাবে একটা অনুবাদ কাঠামো প্রয়োজন, সেটা হচ্ছে না। ফলে আমরা সেই প্রান্তিক জায়গা থেকে যাচ্ছি। যাই হোক, তো সেটা অন্য বিষয়। তো হুম হুম হুম। মানে এই আর কি, তো এগুলো নিয়ে যাই হোক, আমরা কাজ হ্যাঁ করছি। হ্যাঁ এই তো কাজগুলো হয়তো পেতে যাচ্ছি গবেষণাধর্মী। তো যেহেতু 1 ঘন্টা আমরা পার করে ফেলেছি, শ্রোতা দর্শকদের সাথে বিদায়ী কুশল বিনিময় করবো, বিদায়ী শুভেচ্ছা একদম, বিনিময় আমি করবো। প্রথমে ধন্যবাদ জানাই সৌরভ ভাই আপনাকে। অনেকদিন পরে আহ, আসলে আহ, মানে আমি দেশ ছাড়ার পরে আলটিমেটলি প্রথম হয়তো কোনো প্রোগ্রামে জয়েন করলাম। তো আমি আসলে দীর্ঘদিন থেকে অনেক কিছু থেকেই দূরে, তো কিন্তু আপনার ডাক তো আমি কোনোভাবে উপেক্ষা করতে পারি না। তো তাও আসলে একটু দীর্ঘ সময় লেগে গেল, আমাদের হয়তো আরো অনেক আগেই বসার কথা ছিল, আরো 1 মাস বা 2 মাস আগে। পরবর্তীতে আমি এই হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করতে চাই আমাদের সদ্য প্রয়াত কবি, আমাদের শ্রদ্ধেয় ভাস্কর দাকেও। তো আমি ভাস্কর দার আত্মার মাগফিরাত কামনা করি, এবং আমি প্রার্থনা করি উনি যেন স্বর্গবাসী হন, এবং সাহিত্য ছড়িয়ে পড়ুক, বাংলা সাহিত্য থেকে বিশ্ব সাহিত্যে, এই কামনা করি। এবং সেই সাথে হচ্ছে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দর্শকদের, যারা এতক্ষণ সময় নিয়ে আমাদের অনুষ্ঠানটি দেখলেন, আমাদের এই মানে অবিনোদনমূলক কাঠখোট্টা কথাবার্তাগুলো শুনলেন, আলাপচারিতা। আলোচনা আলাপচারিতা শুনলেন। তো আমি জানি না যে এতে আসলে কতখানি বিনোদিত হবেন, বাট যারা আহ বা শুনেছেন, আমি আশা করি যে সাহিত্যের মানুষ বা সাহিত্য তাদেরকে পছন্দ সাহিত্যের করে। সাহিত্যের মানুষ, হ্যাঁ, বা সাহিত্য সাহিত্য সম্পর্কে যারা জানেন বা সাহিত্য যারা বোঝেন, সো লিস্ট তাদের হয়তো কিছু ও, অল্প কিছু চিন্তার জায়গা উদ্বেগ করতে পারে, বা চিন্তার ক্ষেত্র খুলে দিতে পারে বলে আমার মনে হয়। তো আমি আবার আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ তানজির ভাই। ধন্যবাদ বিলে তোমাকে। তোমাকে, তুমি তো ব্যস্ত মানুষ আমি জানি, তবু এই ব্যস্ততার ভেতরে যে সময় দিলে এই জন্য অনেক অনেক প্রীতি ভালোবাসা, ধন্যবাদ। আর শ্রোতা দর্শক, আলাপচারিতা আড্ডায় হয়তো কিছু কথা থাকে কাটকোট্টা, বা বিশেষত আমার এই দৈনিক আড্ডাবাজিতে এরকম অনেক ব্যাপার চলে আসে যেখানে উম শুধু আলোচনাটা বেশি হয়। আলোচনার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে একজন মানুষও যদি আহ শিল্প সাহিত্য কেন করে, এ দিয়ে কি হয় এটা বুঝতে পারে, এটা কিভাবে করা যায়, কিংবা যারা শিল্প সাহিত্য করছেন তারা আরো বেশি জেনে বুঝে ব্যাপারটা করতে পারবেন। কারণ এই শিল্প সাহিত্য হচ্ছে একটা জাতির বা একটা মনুষ্য সমাজের দর্পণ হিসেবে কাজ করে। আমরা সেটা, আমরা যত পুরনো দিকে যাই, আমরা ইতিহাস ঘাঁটতে গেলে আমরা পাই সেই ঐতিহাসিক পেইন্টিং, দেখা যাচ্ছে সেই স্কাল্পচার পাই আমরা, কবিতার যেগুলো লোকগাথা হিসেবে হয়তো কে লিখেছে জানে না, কিন্তু সেই কাব্যের দু লাইন পাই, পুরো একটা কাব্যের ছন্দ পাই। তো এভাবেই মানুষের যে মানবিকতা, মানুষের ধারণা, জ্ঞান গর্ভর চর্চা শুরু হয়েছে। একসময় বিজ্ঞান ছিল না, একসময় দর্শন ছিল না, একসময় ছিল ছবি আঁকা, একসময় ছিল গানের সুর,
একসময় ছিল কথা, একসময় ছিল এই কথার মাধ্যমে কবিতা। আমার যে বোঝাপড়া, আমার যে জানা, তো এই কবিতাই একসময় হয়ে উঠেছে দর্শন, এই কবিতাই একসময় হয়ে উঠেছে কি বলে বিজ্ঞান। আমরা যদি ছোটভাবে বলতে পারি যে আমাদের একটা প্রচলিত ছড়া আছে, ফোক সাহিত্য থেকে নিয়ে বলি, যে আমাদের সবাই পড়েছি বাংলায়, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এই যে ছোট্ট 4টি লাইন, এটা কোনোদিন সম্ভব না চাঁদ মামা এসে আমাকে টিপ দেবে না, কিংবা চাঁদ মামার কাছেও আমি যেতে পারবো না যখন এই ছড়াটা লেখা হয়েছে। কিন্তু এই যে চাঁদ মা, আয় আয় চাঁদ মামা, চাঁদ মামাকে ডাকা, একটা শৈশব থেকে চাঁদের প্রতি আকর্ষণ তৈরি করা, যে চাঁদ তো টিপ দিতে পারে, তো ও যদি না আসতে পারে আমি তো ওখানে যেতে পারি। এই আগ্রহ থেকেই তো চাঁদে গমন শুরু হয়। ঠিক শিল্প সাহিত্যে এভাবেই মানুষের শৈশব কৈশোর থেকে এভাবেই কাজ করে। একটা সুর, একটা সিম্ফনি, একটা দোলা, একটা ছবির রেখা, একটা গল্প, একটা ফিল্মের কোনো একটা পোর্শন, কিংবা কোনো একটা থিম, এভাবেই মানুষকে আবিষ্কারের দিকে ধাবিত করে, মানুষের মানবিকতা, মন, মূল্যবোধ, ভালোবাসার প্রতি আরো টেনে তোলে। তখন এই জন্ম হয় পোস্ট মডার্ন ভাবনা, যেটা আর কি আমি বলতে চাচ্ছি। তখন মানুষ ভাবতে থাকে এটা থেকে এটা হতে পারে, এটা হতে পারে, ডাইমেনশন তৈরি হয়। তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করব না। শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় দেখেছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 35, সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য এবং সুন্দরের সাথে থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি।